হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 22 মার্চ 6:30 থেকে মক টেস্ট ছিল, রেলওয়ে গ্রুপ ডির ফুল লেন্থ মক টেস্ট 100 নম্বরের। এখানে তোমরা ভিউ রেজাল্ট করে যে যার রেজাল্ট সবাই দেখে নিয়েছো। তবুও অনেকের অনেক জায়গায় ডাউট কনফিউশন থাকতে পারে, সে কারণে তোমাদের ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের এখানে ইন ডিটেল অ্যানালিসিস করে দেওয়া হচ্ছে, এবং তোমাদেরকে এটাও আমি বলে দেবো যে কোন কোন জায়গাগুলো থেকে কীরকম করে প্রশ্ন তোমরা করে রাখবে। ঠিক আছে, নতুন যারা রয়েছে তারা নেক্সট উইকে জেনে রাখো তোমাদের এনটিপিসির মক টেস্ট হবে ঠিক সেম সময় 7:30 থেকে 8টা পর্যন্ত, এবং তার অ্যানালিসিস ক্লাসটাও এখানে হবে। এটার জন্য তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই কমেন্টে প্রিন্ট করে দিয়েছি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই জয়েন করে নেবে, তাহলে এই মক টেস্ট রিলেটেড আপডেটগুলো ওখান থেকে পেয়ে যাবে সবাই। আর টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, ওটাতেও তোমরা জয়েন করে রাখো, কেননা নেক্সট উইকে তোমাদের সেম ক্লাসের শিডিউল থাকছে, এবং এই ক্লাসের গুলো তোমাদের অনেক সময় নোটিফিকেশন যায় না ইউটিউবে, তো সেটার জন্য তোমরা টেলিগ্রামে অবশ্যই যুক্ত থেকো সবাই। চলো স্টার্ট করি। প্রথমে আমি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্সটা করিয়ে দিই, তারপরে সাগর স্যার ম্যাথ এবং মৌমিতা ম্যাম রিজনিংটা করিয়ে দেবেন। নাম্বারিংগুলো নাও মিলতে পারে, সাফেল করা ছিল। তোমরা এখানে নাম্বারিংগুলো আমি সিরিয়ালি যেরকম করছি, তোমাদের কোনো ডাউট বা কনফিউশন হলে আমাকে এই নাম্বার ধরে শেষকালে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে সেটা কমেন্ট বক্সে চেক করে দেবো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে? এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্র্যাটেজিকে। এটা তোমাদের বেশ কিছুদিন আগে আমি করিয়েছি। পথ সোনাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেছে। এটা প্রায় 2492 ক্যারেটের একটা হিরে। আর যদি এর সাথে সাথে আরও একটা জিনিস মনে রাখবে, আমাদের মানে এটা তো দ্বিতীয় বৃহত্তম, তাহলে প্রথম বৃহত্তম বা বৃহত্তম যে হীরা, এইটা কোথায় পাওয়া গিয়েছিল? এটা দেখো সাউথ আফ্রিকাতে পাওয়া গিয়েছিল, এবং সেটার একটা নামও আছে। সাউথ আফ্রিকাতে পাওয়া গিয়েছিল 3106 ক্যারেটের একটা হিরে, যেটার নাম হচ্ছে কুলিনান হীরা। কি নাম? কুলিনান হীরা। তো এটা নোট করে রাখবে। তারপর 2025 সালে 54তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ কখন পালিত হয়েছে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আমি তোমাদের দিয়েছি। 4 মার্চ থেকে 10 মার্চ তোমাদের এটা পালন করা হয়। ঠিক আছে, জাতীয় নিরাপত্তা সপ্তাহ। এটা থিম কি ছিল? থিমটাও মনে রাখবে, সেফটি অ্যান্ড ওয়েল বিইং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত। বিকশিত ভারত, এটা ছিল থিম। তারপরে 50তম আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে মহিলা সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি হ্যান্ডবুকটা কে প্রকাশ করেছিলেন? তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা প্রশ্ন। তোমাদের প্রায় 5-6টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলওয়ে গ্রুপটিতে আসে। তো এখানে আমি প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই বলে দিই। ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যার এখন মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। 1998 সালে পোখরান 2 পারমাণবিক পরীক্ষার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এটা 1998 সালে হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন কে? এবি বাজপেয়ী, মানে অটল বিহারী বাজপেয়ী। আলমাট্টি বাঁধটা কোন নদীর ওপর নির্মিত হয়েছে? দেখো, এটা কৃষ্ণা নদীর ওপর নির্মিত হয়েছে। এর আরও একটা নাম রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ। লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ। নিম্নলিখিতদের মধ্যে কে দিন ই ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন? দিন ই ইলাহি ধর্মের প্রবর্তক আকবর ছিলেন। তেলেঙ্গানা রাজ্যের নিচের কোন নৃত্যটি জনপ্রিয়? এর মধ্যে তেলেঙ্গানা রাজ্যের নৃত্য হচ্ছে তোমার পেরিনি তাণ্ডবম। তোমরা এরকম স্ট্যাটিক জিকেগুলো মঙ্গলবার আর শনিবার আমাদের ইউটিউব চ্যানেলে 10:30 থেকে করতে পারবে। তোমাদের রেলওয়ের জন্য স্পেশাল স্ট্যাটিক জিকের ক্লাস এখানে স্টার্ট করা হয়েছে। এছাড়া 7টার সময় 7 PM রেগুলার তোমরা ক্লাসগুলো করো, এখানে এই ধরনের সমস্ত প্রশ্ন ওখানে কভার করা হচ্ছে। দ্য ইন্টারপ্রেটার অফ মেলোডিস বইটার রচয়িতাকে? দ্য ইন্টারপ্রেটার অফ মেলোডিস এই বইটা আমাদের ঝুম্পা লাহিড়ির। এটার জন্য ইনি 2000 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন, সে কারণে এটা তোমাদের প্রচুর পরীক্ষাতে আসে। যেগুলো অ্যাওয়ার্ড উইনিং বই, সেই বইগুলো কিন্তু আসে। কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? জায়গির প্রথা তুলে কে দিয়েছিলেন? আলাউদ্দিন খলজি তুলে দিয়েছিলেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্য 1962 সালে ভারতের অন্তর্গত ছিল? 1962 সালে ভারতের অন্তর্গত ছিল কোনটা? গোয়া। দেখো, 1962 সালে এটা অন্তর্গত হয়েছিল, মানে এটা 1987-তে গোয়াকে একটা রাজ্যের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, আমরা যদি দেখি গোয়া এখানে 1962 হয়ে গেল, 1962-তে অন্তর্গত হয়েছিল। গুজরাট আমাদের স্বাধীন রাজ্য হিসেবে হয় 1960-এ।
মণিপুর 1972-এ, আর সিকিম 1975-এ। সালগুলো মনে রাখবে। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ড অনার্স থেকে এসে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। ভারত এটা জিতেছিল। রিয়াল কোন দেশের মুদ্রা? রিয়েল তো ব্রাজিলের মুদ্রা। দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ড, ঘানার মুদ্রা সিডি, আর কম্বোডিয়া তোমার রিয়েল, কম্বোডিয়ান রিয়েল। পুরন্দর দাস আরাধনা মূলত একটি ড্যাশ উৎসব। তো এটা আটেল কালচার থেকে এসেছে, শাস্ত্রীয় সঙ্গীত রিলেটেড একটা উৎসব। দেখো, পুরন্দর দাস আরাধনা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকে পালিত হয়, এবং এটা একজন কন্নড় সাধকের একটা বার্ষিক পূজা। মানে কন্নড় সাধককে, যার নাম পুরন্দর দাস, তাকে স্মরণ করে করা হয়। এটা হাম্পিতে হয়। ইনি কর্ণাটকী সঙ্গীতের জনক, এই পুরন্দর দাস। এই দুটো পয়েন্ট এখান থেকে মনে রাখবে। কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জিতেছে? রঞ্জি ট্রফি জিতেছে আমাদেরকে বিদর্ভ জিতেছে। বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কে লিখেছেন? তমস এটা লিখেছেন কে? বিষম সাহনী। বিষম সাহনী হিন্দি ভাষার ভারতীয় লেখক। 1998 সালে সাহিত্যের জন্য পদ্মভূষণে সম্মানিত হন। তারপরে ইউআইডিএআই এর পুরো অর্থ কি? ইউআইডিএআই এটার পুরো অর্থ কি হবে? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এখানে তোমরা এটার সম্পর্কে জেনে রাখতে পারো, এটা আধার অ্যাক্ট 2016 ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আমাদের তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রকের অধীনে এটা কর্মরত, আর এর মুখ্য কার্যালয় তোমার দিল্লিতে রয়েছে। কোথায় রয়েছে? দিল্লিতে। তারপরে অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি? এটা তোমরা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে থাকবে, যারা রেগুলার সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো। তো এখানে দেখো, এটা নাম হচ্ছে গান্ডিপ। অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম। গুগলি শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? স্পোর্টস জিকে এটা। গুগলি শব্দটা তোমার এসেছে ক্রিকেট থেকে। পরিবেশ আর অরণ্য সম্পদের ক্ষেত্রে WCCBর অর্থ কি? পরিবেশ এবং অরণ্য সম্পদের ক্ষেত্রে, এটা ইকোলজি থেকে তোমাদের একটা কোয়েশ্চেন। দেখো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ডক্টর মনসুখ মান্ডাভিয়া খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 ঘোষণা করেছেন। এই ইভেন্টে ড্যাশ খেলার শাখায় 1230 জন প্যারা অ্যাথলেট প্রতিযোগিতা করবে। তো এখানে কি হয়ে যাবে? 6 জন। তো এই 20টা তোমাদের জিকে জিএস ছিল। এবারে সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখো। কোন অঙ্গাণুতে ডিএনএ দেখা যায় না? ডিএনএ দেখা যায় না রাইবোজোমে। ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলোতে কিন্তু দেখা যায়। এখানে ডিএনএ দেখা যায় না, রাইবোজোম। আমাদের রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আরএনএ থাকে, বাট ডিএনএ থাকে না। আপনি যখন আপনার মোবাইল ফোনের রিংটোনের তীব্রতা বাড়াবেন, তখন রিংটোনের কম্পাঙ্ক কি হবে? এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল। তো এখানে এটার কারেক্ট আনসার হবে একই থাকবে। মোবাইলের রিংটোনের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে রিংটোনের কম্পাঙ্ক একই থাকে, সেম থাকে। তীব্রতাকে ডেসিবেল এককে মাপা হয়, আমরা জানি ডিবি যেটার নোটেশন। এবং তীব্রতা শব্দের তীব্রতার প্রতি কানের শারীরিক প্রতিক্রিয়া। কোনো বস্তু তরলে ভাসবে নাকি ডুবে যাবে তা নির্ভর করে কিসের ওপর? কোনো বস্তু তরলে ভাসবে নাকি ডুবে যাবে, এটা তার আপেক্ষিক ঘনত্বের উপর ডিপেন্ড করে। বস্তু এবং তরলের ঘনত্বের পার্থক্য তাহলে হয়ে যাবে আপেক্ষিক ঘনত্ব। তো সেটাই, বস্তুর ঘনত্ব তরলের চেয়ে কম হলে সেটা ভাসবে, আর বেশি হলে ডুবে যাবে। নেক্সট, একটি গাড়ি সোজা পথে চলছে এবং ধীরে ধীরে থেমে যাচ্ছে। গাড়িটি কোন ধরনের গতির অধীনে আছে? সোজা পথে চলছে আর আস্তে আস্তে থেমে যাচ্ছে। তো সেখানে কি হবে? অসমজাতীয় গতি হবে। এখানে দেখো 4টে অপশনের মধ্যে সমজাতীয় গতি তো হবেই না, বৃত্তাকারও হচ্ছে না, সুষম গতিও হচ্ছে না, কেননা ধীরে ধীরে থেমে যাচ্ছে। সুতরাং অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে। জুতোর সোল কেন লাগানো হয়? আমাদের জুতোর সোল লাগানো হয় কি কারণে? ঘর্ষণ বাড়াতে, ঘর্ষণ যাতে বেড়ে যায় তার জন্য জুতোর সোল লাগানো হয়। একটি অভিন্ন বৃত্তীয় গতিতে ড্যাশ কি থাকে? দ্রুতি স্থির থাকে। এখানে অনেকে বেগ স্থির থাকে, তোমরা হয়তো করে ফেলেছো, বাট অভিন্ন বৃত্তীয় গতি বলেছে এখানে যেহেতু, তাই দ্রুতিটা স্থির বলবো আমরা। কেননা বেগের বৃত্তীয় গতি মানে বেগ কিন্তু স্থির থাকে না। বেগ যখন এই দিকে যাচ্ছে, এখানে এই জায়গাতে রয়েছে, তখন এই দিকে ভেলোসিটি, যখন এই পজিশনে আসছে তখন এই দিকে ভেলোসিটি ডিরেকশন।
সো যেহেতু দিকটা পরিবর্তন হচ্ছে মানে বেগ কিন্তু স্থির থাকে না, বেগও পরিবর্তিত হয়। দুদিকটা স্থির থাকে, এখানে স্পিড কনস্ট্যান্ট থাকে, এখানে ডি কারেক্ট অ্যান্সার হবে। একটি পেরেকের তীক্ষ্ণ অংশ থাকার কারণ কি? দেখো, ছোট এলাকায় কাজ করা বল বেশি চাপ প্রয়োগ করে। যদি এরকম এরিয়াটা বড় হয়, সেখান দিয়ে যতটা না আসবে, যতটা না তুমি দিতে পারবে চাপ, এখানে যদি পেরেক আমাদের এরকম এই জায়গাটায় হয়, ছোট্ট এই যে মুখটা, এখানে কিন্তু এরিয়াটা কম, তার ফলে বেশি চাপ প্রয়োগ করে। এখানে যা চাপটা হচ্ছে পুরোটা এই জায়গাটার মধ্যে হচ্ছে, সুতরাং তাড়াতাড়ি ওই পেরেকটা ঢুকতে সাহায্য হবে। এখান থেকে তোমার কি হবে, এরিয়াটা অনেকটা বড়, এখানে যা চাপ প্রয়োগ করছে সেটা ছড়িয়ে যাচ্ছে, তো সবসময় এটা এরিয়া কম হলে হয়, সেই জন্য আমরা পাকেতে পুঁতে যাই আর কি। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটি বিশাল বস্তুর অবাধ পতনের সময় কি ঘটবে? বিশাল বস্তুর বেগ বৃদ্ধি পায়। এগুলো সব কনসেপচুয়াল কোয়েশ্চেন, খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে একটু পড়াশোনা করো, তাহলেই সবাই করতে পারবে। পীড়নের সূত্র কি? পীড়নের সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এখানে ক্ষেত্র আছে, ক্ষেত্রফল একই ব্যাপার। গরম জলে কাপড় ধোয়া বেশি সুবিধাজনক কারণ গরম জলের নিম্ন পৃষ্ঠটান রয়েছে, সেই কারণে গরম জলে কাপড় ধোয়া বেশি সুবিধাজনক। তোমাদের কিছুদিন আগে আমি একটা শর্ট দিয়েছি, তোমরা দেখে থাকবে। কেননা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠটান হ্রাস পায়, মনে রাখবে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে পৃষ্ঠটান কিন্তু কমে যায়। নিম্নলিখিত কোন পদার্থটির তীব্র জলাকর্ষী ধর্ম বর্তমান? এটা গাঢ় H2SO4 এর হবে। কঠিন পদার্থ গলে যাওয়ার সময় পদার্থের তাপমাত্রায় কিরূপ পরিবর্তন ঘটে? এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন। কঠিন পদার্থ গলে গেলে পদার্থের তাপমাত্রায় কোনো পরিবর্তন হয় না, তাপের পরিবর্তন হয়, কেননা সেখানে লিন তাপটা চেঞ্জ হয়, তো তাপমাত্রার পরিবর্তন হয় না। নিচের কোনটি বিদ্যুতের কন্ডাক্টর নয়, অর্থাৎ বিদ্যুতের পরিবাহী নয়, এর মধ্যে কোনটা? দেখো, এখানে ভিনিগার, লেবুর শরবত, লবণ জল, এগুলো সব কটা তড়িৎ পরিবহনে সক্ষম, একমাত্র পাতিত জলটা কিন্তু বিদ্যুতের কন্ডাক্টর নয়। প্রদত্ত কোনটা সিইউ এর আকরিক নয়, অর্থাৎ কপার বা তামার আকরিক নয়, কোনটা জিজ্ঞাসা করেছে। তো হিমাটাইট, এখানে দেখো অ্যাজুরাইট, ম্যালাকাইট, চ্যালকোসাইট, অ্যাজুরাইট, ম্যালাকাইট, এই তিনটেই কপারের আকরিক, এটা একমাত্র লোহার আকরিক হবে হিমাটাইট। ঠিক আছে, তো এখানে অপশন এ কারেক্ট আনসার। হাইড্রোজেন যে যে শ্রেণীর মৌলগুলির ধর্মের সহিত সাদৃশ্য দেখায়? হাইড্রোজেনকে আমরা দুষ্ট মৌল বলি কেন? 1 আর 17 দুটো জায়গাতেই থাকে, 1A আর 7A, এটা দুটো জায়গাতেই রাখা যেতে পারে। Fe ইকুয়ালস টু CuSO4, FeSO4 প্লাস Cu, এই বিক্রিয়াটি নিম্নলিখিত কিরূপ বিক্রিয়ার একটি উদাহরণ? এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আমি খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস ক্লাসে বুঝিয়ে দিয়েছি। Fe এর সাথে এখানে SO4 নিয়ে নিল আর Cu এখানে চলে গেল। একটি বালক 20 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে উপর দিকে ছোড়া হলো, মানে একটা বলকে আর কি ছোড়া হয়েছে। 3 সেকেন্ড পর এই বলটার সরণের মান কি হবে? এখানে জি তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে। তো দেখো, এখানে আমাদের ভি ইকুয়ালস টু কি জানি আমরা, ইউ মাইনাস এখানে জি টি বলবো। তো এখানে প্রাথমিক বেগ মানে ইউ হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, আর জি তোমাকে দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3 সেকেন্ডে বেগ কত হবে? 3 সেকেন্ডে বেগ ভি ইকুয়ালস টু হবে তোমার 20, যেমন এরকম ফর্মুলা আছে, মাইনাস জি মানে 10, তার সাথে টি মানে হচ্ছে 3 সেকেন্ড। দেখো এখানে টি ইকুয়ালস টু তোমার 3 সেকেন্ড আছে, এই যে টি 3 সেকেন্ড। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 20 মাইনাস 30 মানে মাইনাস 10, তাই তো, 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 3 সেকেন্ডে বেগ হলো ভি। এবারে এস নির্ণয়ের জন্য ফর্মুলা আমাদের কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এখানে জিটি স্কোয়ার হয়ে যাবে। তো এখানে দেখো 20 ইন্টু 3 আমি করে দিই, তাহলে ইউটির জায়গায় প্লাস হাফ, এখানে জি মানে তোমার 10 আর টি স্কোয়ার মানে হচ্ছে 3, 3-এর স্কোয়ার করে দেবো, তাহলে 3 20 60 হয়ে গেল। তারপর এখানে হাফ ইন্টু 10 ইন্টু 9, এখানে 5 করে দাও, তাহলে 5 না কত 45, তাহলে 60 প্লাস
60 মাইনাস, আচ্ছা এখানে আমরা মাইনাস করব, এইটা মাইনাস ছিল 10টা, সেই কারণে এটা মাইনাস হবে, এটা প্লাসই হবে, এইটা মাইনাস হবে, রাইট? মাইনাসে মাইনাসে জায়গাটা করে তো তোমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 60 থেকে 45 আমরা যদি বাদ দিই কত হবে? 15 মিটার। তাহলে এর উত্তর হবে আমাদের অ্যাকচুয়ালি 15 মিটার। তারপরে ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত H2H2O7। নিচের মধ্যে কোনটি রূপান্তর ধাতু নয়? এর মধ্যে রূপান্তর ধাতু নয় হচ্ছে আমাদের হয়ে যাবে নেপচুনিয়াম। তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় কোনটা? আলফা কণা প্রভাবিত হয়, আলফা বিটা এগুলো সব প্রভাবিত হয়, এখানে গামা এক্স নিউট্রন কণা এগুলো প্রভাবিত হয় না, আলফাও হবে বিটাও হবে। পরিবেশ নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস। আমাদের পরিবেশের নাইট্রাস অক্সাইড কিভাবে আসে, মানে ডিনাইট্রিফিকেশন থেকে, ডিঅ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন নাকি নাইট্রিফিকেশন? তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ডিনাইট্রিফিকেশন। লিটমাস দ্রবণ ড্যাশ থেকে সংগ্রহ করা হয়, কোথা থেকে সংগ্রহ করা হয় লিটমাস দ্রবণ? এটা এখানে তোমাদের লাইকেন হবে, লাইকেন থেকে সংগ্রহ করা হয় লিটমাস দ্রবণ, অপশন ডি। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন ভিটামিন কোনটা? ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন ভিটামিন হচ্ছে নিয়াসিন। ইনফ্লুয়েঞ্জা রোগটার জন্য দায়ী কোন ভাইরাস, মানে অ্যাকচুয়ালি কি, মানে এটা তো ভাইরাস ঘটিত রোগ, সুতরাং আমরা ভাইরাসই বলবো। ছত্রাক প্রযোজক ব্যাকটেরিয়া দিয়েছে মানে ভাইরাসই হবে, ইনফ্লুয়েঞ্জা তো ভাইরাসের জন্যই হয়। দুটো বাল্বের মধ্যে একটি অন্যটির তুলনায় অধিক উজ্জ্বল, কোন বাল্বের রোধ অধিক? দুটো বাল্বকে একই ভোল্টেজের উৎসের সাথে এক করে সংযুক্ত করা হয়েছে, একসাথে না, এটা তোমাদের একটা পিওয়াইকিউ দেওয়া হয়েছে রেলওয়ে গ্রুপটির, তোমাদের আমি পিওয়াইকিউ ক্লাসে এটা আলোচনা করেছি, দেখো তো কি হবে এটা, অনুজ্জ্বল বাল্বটা। হেলান্ট্রিক জিন কোথায় অবস্থান করে? হেলান্ট্রিক জিন এগুলো হচ্ছে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিন, অপশন বি যারা যারা করেছো একদম ঠিকঠাক। থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় সেটা কোনটা? গ্লোবিন। এটা একটা বংশগত রোগ, মনে রাখবে। একটি বস্তুকে একটি উত্তল দর্পণের সামনে অসীম ও দর্পণের মেরুর মধ্যবর্তী একটি বিন্দুতে রাখা হয়েছে, তাহলে দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা কি ধরনের হবে? এটা অবশ্যই অসৎ হবে এবং খর্বাকার হবে। ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটা? ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু হয়ে যাবে জাপানি এনকেফেলাইটিস ভাইরাস। নিচের কোনটা প্রোটোকর্ডাটা প্রাণী? এর মধ্যে প্রোটোকর্ডাটা প্রাণী কোনটা হবে? অ্যাম্ফিঅক্সাস। এই 30টা কোয়েশ্চেন তোমাদের কিসের জন্য ছিল? সায়েন্সের জন্য ছিল। বাদ বাকি এরপরে তোমরা ম্যাথের এবং রিজনিং এর অ্যানালিসিসটাও দেখে নাও। এখানে তোমাদের কোয়েশ্চেন সেটটা দেওয়া রয়েছে, কিন্তু প্রত্যেকের তো সেট আলাদা, সেক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বারগুলো সাফেল হয়ে থাকবে, কারোর একেরটা হয়তো 5-এ পাবে, 5-এরটা হয়তো 9-এ পাবে। তো যাই হোক, তোমরা এই অ্যানালিসিসটা দেখে নিয়ে এখান থেকে তোমরা কিন্তু যে যার অঙ্কগুলো মিলিয়ে নেবে যে ঠিকঠাক হচ্ছে কিনা, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা যে প্রসেসটা করেছো তার থেকে প্রসেসটা ইজি হচ্ছে নাকি, বা প্রসেসগুলো তোমরা যেটা করেছো ঠিকঠাক আছে নাকি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ কোনটা? তো আমরা ছোট ভগ্নাংশর বিষয়গুলো আমরা জানি কিভাবে করতে হয়। ধরো 3-এর 9 8-এর 4 আছে, প্রথমেই ক্রস গুণ করবে, তাহলে 3 14 42, 8 9 72। তো এটা ছোট, মানে 3-এর 9 তোমার একটা আনসার এলো। তার সঙ্গে আবার 5-এর 8 দেখলে, আবার ক্রস চেক করলে, ক্রস গুণ করলে 24 আর 45, আবার 3-এর 9 এলো, তাহলে 3-এর 9 আর 4-এর 9 ক্রস গুণ করলে 3 9 27, 4 9 36, তার মানে 3-এর 9 তোমরা পাচ্ছ কারেক্ট আনসার অপশন সি। ক্লিয়ার? নেক্সটটা দেখো, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 105, 1001 এবং 2436 বিভাজ্য? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? এই যে যখন বৃহত্তম সংখ্যা বলছে তার মানে কি, তুমি একটু দেখো ভালো করে, গসাগু তো করতে হয় কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তুমি দেখো 3 দিয়ে এটাকে কখনোই বিভাজ্য হবে না, এটা তার মানে 3 কাটা। 11 দিয়ে 105 বিভাজ্য হবে না, কাটা। 21 দিয়ে
2400, আচ্ছা 21 দিয়ে এটাও বিভাজ্য হবে না, 1001 বিভাজ্য হবে না, তাহলে এটাও কাটা। অপশান বি 7 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান বি 7 হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট দেখো এখানে একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, পরপর পরপর 9 সংখ্যা কমে আসছে। ইউনিট ডিজিটে যদি দেখো 1 2 3 4 5টা 9, 5 9 45, ইউনিট ডিজিটে 5 থাকবে। পরের সংখ্যা দেখো 4টে 9, তাহলে কত হচ্ছে 4 9 36, 45-এর 5, 4 9 36 আর 4 40-এর 0 হাতে 4। পরেরটা 3 9 27, 3 9 27, 27 আর 4 31-এর 1 হাতে 3। পরেরটা পাবে দুটো 9, তাহলে 9 দুগুণে 18 আর 3-এ 21-এর 1 হাতে 2, 9 আর 2 11, তাহলে 4টে 1 0 5, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? আনসারগুলো সবাই মিলিয়ে নেবে, আশা করি তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 3000 টাকা 3 বছরে 3993 টাকা হবে? দেখো 3000 টাকা 3993 টাকা হয়েছে, মানে পি প্লাস 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3993 বাই 3000। কাটাকুটি করলে কত হচ্ছে 3 13 39, 1331 বাই 1000। তার মানে এটাকে আমরা লিখতে পারি 11 বাই 10 হোল কিউব। তাহলে দুটো হোল কিউব যদি মিলে যায় তাহলে 8 বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই 10, ক্যান্সেল হয়ে গেল। আর এর মান হয়ে যাবে কত? 10%। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর এর মান কত? 10%। ক্লিয়ার? বোঝা গেল? ডান। নেক্সট, এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসিডি এর মান 100 ডিগ্রি হয়। এবিসি হচ্ছে 3 ইন্টু বিএসি, তার মানে এই কোণটার এই কোণটা একটা, মানে কোণ এ ইকুয়াল টু 3 অফ কোণ বি। এবার আমরা কি জানি অন্তস্থ কোণের সমষ্টি, মানে বহিস্থ কোণের সমষ্টি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সঙ্গে সমান হচ্ছে। বহিস্থ কোণ যেটা হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সেটা হবে। তার মানে এই দুটো যোগফল, তাহলে এ এর জায়গায় তুমি 3, বি এর জায়গায় 3a করতে পারো, বি হচ্ছে 3a, ঠিক আছে। তার মানে 4 অফ কোণ এ ইকুয়াল টু টোটাল সাম হচ্ছে কত? 100 ডিগ্রি। তাহলে কোণ এ ইকুয়াল টু কত হবে? 25 ডিগ্রি। অপশান বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, কোণ এ 25 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, এদের মোড এবং মধ্যমা কত? মড এবং মধ্যমা, মধ্যমা মিডিয়ান, মড হচ্ছে সংখ্যাগুরু মান। তো এটা করতে গেলে আমাকে প্রথম ছোট থেকে বড় সাজাতে হবে। 3টে 6 আছে, বসিয়ে দাও 6,6,6। 7 আছে, একটা দুটো, দুটো 7 আছে, বসিয়ে দাও। 8 আছে, 1 2 3 4, 4টে 8, বসিয়ে দাও। মড মানে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান হচ্ছে কত? যেটা সবচেয়ে বেশি বার আছে 8, তাহলে অপশান সি, আর কোনো অপশানেই নেই, তুমি অপশান সি হয়ে গেল তোমার কারেক্ট আনসার। বাকিগুলো আর দেখারই দরকার নেই। ক্লিয়ার? নেক্সট, এক ব্যক্তি 2000 টাকা দুটো অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% আর 20% সুদ দিলে মোটের ওপর 320 টাকা সুদ পায়। তাহলে প্রথম অংশ নির্ণয় করো। তাহলে কি হবে দেখো, তাহলে 2000 টাকা যদি 10% সুদ হতো, 1 বছরে 200 টাকা, 20% হলে 400 টাকা, ওভারঅল দেখা যাচ্ছে হচ্ছে কত? 320 টাকা। তাহলে অ্যালিগেশন করলে কত হবে? 80:120, তাহলে 2:3। ঠিক আছে, তাহলে প্রথম অংশে আছে 2 টাকা, পরের অংশে 3 টাকা, মোট মিলিয়ে হচ্ছে 3 দুগুণে 5 ইউনিট। 5 ইউনিট মানেই 2000 টাকা, 1 ইউনিট মানে কত? 400 টাকা। তাহলে 2 ইউনিট মানে কত? 4 দুগুণে 8, 800 টাকা হচ্ছে কারেক্ট আনসার। অপশান সি 800 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্ত একটা রয়েছে, তার একটা চতুর্ভুজ রয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি নাম দিয়ে দাও। বিএডি দিয়ে দিয়েছে 75 ডিগ্রি, বিসিডি এর মান কত? আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বিসিডি কত হবে? কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। আনসার হয়ে যাচ্ছে কত? অপশান বি
105 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, যদি সাইন থিটা প্লাস 18 ইকুয়াল টু কস 60 হয় তাহলে কস 5 থিটার মান কত? দেখো, সাইন থিটা প্লাস 80 এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি কস 90 মাইনাস 30, তাই তো? তাহলে সাইন থিটা প্লাস 18 ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা মানে সাইন 30। সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, থিটা ইকুয়াল টু হচ্ছে 30 মাইনাস 18 কত হবে? 12। ওকে, এবার তোমাকে বলেছে কস 5 থিটা, তাহলে কস 5 বারম 60 কস 60 মান কত? হাফ। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, নিচের পাই রেখাচিত্রে একটা পাই চিত্র দিয়ে দিয়েছে যেখানে চামড়ার সামগ্রী নির্মাণ করে এবিসি একটা কোম্পানি, তার আয় দেখিয়েছে 2015 সালে 36,28,000 টাকা। ঠিক আছে, তাহলে সামগ্রীগুলির মধ্যে আয়ের মুখ্য উৎস বা বৃহত্তম উপার্জনকারী কোনটা হবে? কিচ্ছু দেখার দরকার নেই, তুমি 4টে অপশান দেখো কোনটাতে পার্সেন্টেজ বেশি। ব্যাগে পার্সেন্টেজ বেশি, উত্তর হয়ে গেল অপশান বি 1। ক্লিয়ার? সোজা, কিচ্ছু নেই, ডান। নেক্সট, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স হচ্ছে 15.2 বছর। 14 বছর বয়সে এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর একজন সদস্য ভর্তি হয়ে তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন সদস্যের বয়স কত? দেখো, একজন চলে গেছে, তারপরে তাদের গড় বয়স বেড়ে গেছে। যে চলে গেছে তার বয়স ছিল 14 বছর, তাহলে অবশ্যই যে যোগ দিয়েছে তার বয়স বেশি হবে। কত বেশি হবে? দেখো, 35 জনের গড় বয়স বেড়েছে কত? 15.2 থেকে 15.5 হয়েছে, মানে 0.3 বছর বেড়েছে। তাহলে 14 প্লাস 10.5, অপশান সি 24.5 হচ্ছে কারেক্ট। কত? 24.5 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি 14 টাকা কেজি দরে 300 কেজি আটা কিনেছেন। 100 কেজি আটা তিনি 10% লাভে এবং বাকি আটা 25% লাভে বিক্রি করেছেন। মোটের ওপর তার লাভ কত হবে? তাহলে কি হবে? বলছে 14 টাকা কেজি দরে 30 কেজি আটা, 300 কেজি, তাহলে 3 14 42। ঠিক আছে, 3 14 42, তার মানে 4,200 টাকার আটা কিনেছেন। 10% লাভে বিক্রি করেছেন 100 কেজি আটা, তাহলে 10% লাভ মানে কত টাকা হচ্ছে? তুমি যদি 100 কেজি ধরো তাহলে 100 কেজির দাম কত? 1400 টাকা। তার 10% লাভ মানে আরো 140 টাকা, মানে 1540 টাকায় বিক্রি করেছে। বাকি আটা, তাহলে বাকি আটা মানে কি? বাকি 200 কেজি মানে 14 দুগুণে 28, 2800। 25% লাভ মানে আরো 700 টাকা লাভে বিক্রি করেছেন, মানে 3500 টাকায় বিক্রি করেছেন। তাহলে মোট হচ্ছে কত? 5040 টাকা। 4200 টাকা আটা কিনে 5040 টাকায় বিক্রি করেছেন, অর্থাৎ তার লাভ হয়েছে 840 টাকা। কত টাকার ওপর? না 4200 টাকার ওপর, ইন্টু 100%। 0 0 কেটে গেল, 42 দুগুণে 84, আনসার পেয়ে গেলে 20%। অপশান সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। ডান। নেক্সট, দেখো একটা গ্রাফ দেওয়া রয়েছে, এখানে তোমাকে বৈদেশিক মুদ্রার মজুদ দেখিয়েছে যে কোন বছর কত, 91, 92 এত, 92, 93 এইভাবে মজুদ দেখিয়েছে। বলছে গড় বৈদেশিক মুদ্রা মজুদের কত শতাংশ ছিল, মানে 1996 সালে কতটা ছিল, সেটা গড়ের তুলনায় কত পার্সেন্ট। তাহলে আমার এই 1996-97 ছিল 4320। এবার এইগুলোকে আমি যোগ করি, 81, 124, 124 আর 31, তাহলে এইটা যোগ করে আমরা পাচ্ছি 27,840। কতগুলো বছর? 1 2 3 4 5 6 7 8টা বছর, তাই তো? 8 দিয়ে ভাগ করো, 3 8 24, 4 8, 3480। তাহলে 4320 3480 কত গুণ? তাহলে 3480 গুণ এক্স ইকুয়াল টু 4320
গুণ 100, এইটা হিসেব, তাই তো? 0 0 কেটে দাও, 43 200 বাই 348, তাহলে 1 থাকছে 2, 1 2 আসছে, মানে একটাই অপশানে আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, 125%। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল, ডান। নেক্সট, এ 10 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, বি 15 দিনে একটি কাজ করতে পারে, তারা 5 দিন ধরে কাজ করে এবং বি বাকি কাজটি সি 2 দিনে শেষ করে। যদি তারা পুরো কাজের জন্য 1500 টাকা বেতন পান, তাহলে বি আর সি এর দৈনিক মজুরি কত? দেখো, এ করছে 10 দিনে, বি করছে 15 দিনে, টোটাল হচ্ছে 30, 3 2, 5 দিন কাজ করেছে, তাহলে 3 আর 2 5 ইউনিট করে 5 দিন কাজ করেছে, মানে 25 ইউনিট কাজ করে ফেলেছে। বাকি 2 দিনে কি করেছে? আরো 5 ইউনিট কাজ করেছে। এই কাজটা কে করেছে? সি করেছে। টোটাল কাজ কত? 30 ইউনিট। 30 ইউনিটের জন্য পাচ্ছে 1500 টাকা, 1 ইউনিটের জন্য পাচ্ছে কত? 50 টাকা। তাহলে দেখো, এ করেছে 3 ইউনিট করে 5 দিন 15 ইউনিট, বি করেছে 10 ইউনিট, আর সি করেছে 5 ইউনিট। তাহলে এ কত পাবে? 750 টাকা, এ কত পাবে? 500 টাকা, এ কত পাবে? 250। তাহলে দৈনিক মজুরি বি আর সি, তাহলে বি তো 500 টাকা করে, 500 টাকা 5 দিনে পেয়েছে, মানে একদিনে 100 টাকা পেয়েছে। 2 দিনে 250 টাকা পেয়েছে সি, মানে 125 টাকা পেয়েছে। মোট একদিনে পেয়েছে কত? 225 টাকা। অপশান এ হচ্ছে কারেক্ট, 225। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার 1.5 ইস টু 2 টু দি পাওয়ার 0.5। ঠিক আছে, এটা তোমাকে এটা দিয়েছে, মানে 2 টু দি পাওয়ার 3/2 ইস টু 2 টু দি পাওয়ার হাফ। এটা মানে কত? 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইস টু 2 টু দি পাওয়ার হাফ। ক্যান্সেল হয়ে গেল, আনসার হয়ে গেল 2:1। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। এরকম একটা অঙ্ক তোমাদের আমি ইউটিউবেও করিয়েছিলাম আগে, প্র্যাকটিস ক্লাসে। নেক্সট, 6টা ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করেছে, 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর বেজেছে। 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে? 2 4 6 8 12 সেকেন্ড অন্তর বাজছে, তার মানে এদের লসাগু তোমাকে করতে হবে। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে 30 মিনিটে কতবার বাজবে? 15 বার। আর প্রথমে তো একবার বেজেছে, টোটাল 16 বার ঘন্টাটা বাজবে। অপশান ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? অপশান ডি হচ্ছে কারেক্ট। দেখো, কট 10 ডিগ্রি, কট 20 ডিগ্রি, কট 60 ডিগ্রি, কট 70 ডিগ্রি, কট 80 ডিগ্রি, এর মান নির্ণয় করতে। এই যে এর মানটা নির্ণয় করতে বললো, 10 আর 80 হচ্ছে পুরক্ষণ 90, 20 70 90। তাহলে এরা তো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত? কট 60। কট 60-র মান কত? 1/√3। আনসার পেয়ে গেলে কত? অপশানে 1/√3। কিচ্ছু করার নেই, জাস্ট অঙ্ক দেখবে, উত্তর করো, খুব ইজিলি করতে পারবে। ওকে, নেক্সট, অসৎ দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে 25% জল, মানে জল মিশিয়ে 25% লাভ করছে। কত শতাংশ লাভ করছে? যখন এরকম অঙ্ক দেবে তখন কি করবে? কত পার্সেন্ট লাভ করেছে সেটা লিখলে, বাই লাভ করে কত হচ্ছে সেটা, ইন্টু 100। 5 25 125, 5 20 100। কত পার্সেন্ট জল রয়েছে? 20%। অপশান সি হচ্ছে কারেক্ট। কত পার্সেন্ট রয়েছে? 20%। অপশান সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, এ বি সি কোনো ব্যবসায় 10,000 15,000 20,000 টাকা লাভ করেছেন, খাটিয়েছেন কত মাসের জন্য? 8 মাস, 6 মাস, 5 মাসের জন্য। ঠিক হয় 30,000 টাকা যে লাভ হবে তার 10% এই ব্যবসা দেখাশোনার জন্য পাবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। এ কত টাকা পাবে? তাহলে সেটা করতে গেলে আমাকে আগে মূলধনটা দেখতে হবে। আমি তোমাদের আগেও বলেছি যে যখন এরকম কমন শূন্য থাকবে কেটে দাও। তাহলে প্রথম জন এ বি সি যদি রেশিও করো, তাহলে 8 10 80, দ্বিতীয় জন 6 15 90, তৃতীয় জন 5 15 75।
5 16 80, 5 18 90, 5 15 75 হয়ে গেল। দেখো এবার কুড়ি হাজার, ও 20,000 টাকা, তো সরি 20,000, 20,000 মানে 5 20 100, মানে 2 দিয়ে 8 9 10। এবার দেখো 10% 30,000 টাকা, 10% মানে কত? 3,000 টাকা, যেটা প্রথমেই এ পেয়ে যাচ্ছে। বাকি টাকা কত? 30,000 থেকে 3,000 মানে 27,000 ইন্টু এটা কত পাচ্ছে না, এ কত পাবে? এ 8 ইউনিট পাচ্ছে। কত ইউনিটের মধ্যে? 10 আর 19, 10 আর 9 19 আর 8 27, তার মানে সে কত পাচ্ছে? 8,000 টাকা। তাহলে এখান থেকে 8,000 আর আগের 3,000, মোট 11,000 টাকা সে পাচ্ছে। অপশান বি হচ্ছে কারেক্ট। কত টাকা পাচ্ছে? 11,000 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 1 হয়, তাহলে x টু দি পাওয়ার 50 প্লাস x টু দি পাওয়ার 51 প্লাস 52 53 54 55 এর মান কত? এটা করার জন্য কি করতে হবে? তোমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা কি জানি? এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস 1, এর ভ্যালু 0। তাহলে এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এক্স এর মান তুমি পেলে কত? -1। তাহলে এক্স এর মান যদি এখানে বসাও কি পাবে? 50 আছে মানে +1, 51 আছে মানে -1, 52 আছে +1, 53 আছে -1, 54 আছে +1, 55 আছে -1, কেটে গেল, 0 হয়ে গেল। অপশান এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশান এ হচ্ছে কারেক্ট। ডান? বোঝা গেল? কে এর মান কত হলে x টু দি পাওয়ার 4 - 2x স্কোয়ার প্লাস কে এই সমীকরণটি পূর্ণবর্গ হবে? কে এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে? দেখো খুব সোজা, আমরা কি জানি? এটা স্কোয়ার, এখানে 2ab আছে, তার মানে এখানে আর কোনো মানই বসবে না, এখানে শুধুমাত্র 1 হলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এই তো x মাইনাস 1 তার হোল, সরি এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই ফর্মুলায় পড়ে যাবে, অঙ্ক শেষ। ক্লিয়ার? বোঝা গেল? ডান? নেক্সট, নেক্সট কি বলছে? এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 6:5, তাদের সমষ্টি 44 বছর। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো তাহলে মোট হচ্ছে কত? 6 আর 5 11 ইউনিট, 11 ইউনিট মানেই 44 বছর, 1 ইউনিট মানে হচ্ছে 4 বছর। তাহলে যদি 4 বছর হয় তাহলে 24:20 এইটা বয়স, তাহলে 8 বছর পর হচ্ছে 32:24, তার মানে 8 বছর পর মানে 28, 8:7। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটা দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়েছে, 416 টাকা হয়েছে, প্রাথমিক মূল্য কত টাকা? যখন এরকম অঙ্ক দেবে প্রাথমিক মূল্য ধরে নাও 100, প্রথমে 20 টাকা কমলো 80 টাকা হলো, তারপর 30 টাকা বাড়লো মানে 3 টাকা বাড়লো, তার মানে 104 টাকা হবে। এই 104 ইউনিট মানেই হচ্ছে 416 টাকা। 1 ইউনিট মানে 4 টাকা, 100 ইউনিট মানে 400 টাকা। অপশান বি হচ্ছে কারেক্ট। প্রাথমিক মূল্য কত? 400 টাকা। ডান? নেক্সট, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তুমি 1400 টাকায় কিনেছ, 15% ক্ষতি হলে কত টাকায় বিক্রি করবে? তাহলে কত? 1400 ইন্টু 15 টাকা তোমার লস 100 টাকার মধ্যে, তাহলে 85 টাকায় বিক্রি করেছো, 85/100, 5 14 70, 0 হাতে 7, 112 আর সাথে 119, 1190 টাকা। অপশান এ হচ্ছে কারেক্ট। কত টাকা? 1190 টাকা। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, যদি 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 27 এবং 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 243 হয়, তাহলে এক্স এর মান কত? খুব সোজা প্রশ্ন। 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই 27 মানে কেটে গেল, 3 9 27 হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই তুমি পেয়ে গেলে 9।
3 into x plus y equal to 243, 3 কেটে গেল, 3 আসতে 24, 81, অর্থাৎ x plus y হচ্ছে কত 81, কেটে দাও, 2x equal to 90, x equal to 45, কত অপশন এ 45 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন আমি মক টেস্ট 1 যেটা নেওয়া হয়েছে ওটার সলভ করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা এসেছে একটা ওয়াটার ইমেজ থেকে দেওয়া আছে কোয়েশ্চেনে, প্রদত্ত উত্তর চিত্রগুলির মধ্যে কোনটি প্রদত্ত সমস্যা চিত্রের সঠিক জলচিত্র চিত্রিত করো। জলচিত্র মানে কি ওয়াটার ইমেজ, যেটা আমরা ওয়াটার ইমেজ হিসেবেই বেশি শুনতে অভ্যস্ত। তো ওয়াটার ইমেজ বলতে আমরা কিভাবে নিই, দেখো যে চিত্রটা এখানে দেওয়া আছে প্রদত্ত চিত্র বলতে এই চিত্রটা, তো আমি সার্কেলটা ড্র করছি না, চিত্রটা দিয়েছে অ্যাকচুয়ালি এইরকম, তাই তো। এবার ওয়াটার ইমেজ মানে কি, আমরা মিররটা কোথায় কল্পনা করব, বটমে কল্পনা করব, যে চিত্রটা আমাদের দিয়েছে তার বটমে মিররটা কল্পনা করব। তাহলে এর ওয়াটার ইমেজ কিরকম হয়, দেখো এর ওয়াটার ইমেজ কিরকম হবে, নিশ্চয়ই এরকম, তাই না, নিশ্চয়ই এরকম হবে ওয়াটার ইমেজ। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ। দেখো এরপরে একটা নাম্বার সিরিজের প্রবলেম আছে। তো এই যে সিরিজটা আমি দেখছি 4 4 8 24 96, দেখো মোটামুটি এই সিরিজটা আমি দেখতে পাচ্ছি যেটা যদি 4টাকে কনসিডার করি অ্যান্ড লাস্ট নাম্বার সিরিজের 96কে কনসিডার করি, তো এখানে আমরা দেখতে পাবো মানে মোটামুটি ভাবে এটা আমরা বলতে পারি র্যাপিডলি ইনক্রিজিং, মানে লাফিয়ে লাফিয়ে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি একটা থেকে একটা বাড়ছে। বাট কিরকম ভাবে ট্রেন্ডটা কিরকম, দেখো 4 4 তারপর 8 তারপর ক্রমশ বাড়ছে হঠাৎ করে। তো এক্ষেত্রে আমরা ডিফারেন্স নেব না, আমরা দেখব কোনো মাল্টিপ্লিকেশন প্রসেসে এই সিরিজটা এগোচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে দেখে নিই, দেখো 4 4 এর মধ্যে একটাই রিলেশন আসতে পারে, 4 into 1 করলে আমরা 4 পাবো, 4 এর সাথে into 2 করলে 8 পাবো, 8 এর সাথে into 3 করলে আমরা 24 পাবো, ওকে। 24 এর সাথে into 4 করলে 96 পাচ্ছি, ঠিক আছে। তাহলে একদমই এইভাবেই এগোবে নিশ্চয়ই। তাহলে পরেরটা আমাদের কি হওয়া উচিত, দেখো এর পরের সংখ্যাটা আমাদের হওয়া উচিত 96 into 5, তাই না, 96 into 5 করলে আমরা পেয়ে যাব 480। দেখো অপশন সি তে 480 অ্যান্সার আছে। চলো এরপরে বলেছে অনুপস্থিত শব্দ চয়ন করুন, মানে এখানে দেখো দুটো করে লেটারের একটা করে গ্রুপ দেওয়া আছে, তো এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে কি হবে সেটা আমাদের দেখতে হবে। এটা কোথায় থেকে, এটা অ্যালফাবেটিক্যাল সিরিজের একটা প্রবলেম, চলো করা যাক। দেখো এটা জানার জন্য আমাদের খুব ভালো করে প্লেস ভ্যালু জানতে হবে, ঠিক আছে, অ্যালফাবেটের প্লেস ভ্যালু মনে রাখতে হবে এই প্রবলেমগুলো করার জন্য, যেটা আমি ক্লাসে শিখিয়ে দিয়েছি। দেখো জি এর প্লেস ভ্যালু 7, G7 সাবমিট থেকে এটা আমরা মনে রাখি। ডি এর প্লেস ভ্যালু 4, এটা আলাদা করে মনে রাখার দরকার পড়ে না। আই এর প্লেস ভ্যালু 9, তার কারণ এটা কিভাবে মনে রাখবে, দেখো আই কে আমরা এইভাবে লিখি অনেক সময়, তো এখান থেকে আমরা 9টা মনে রাখবো। এফ এর প্লেস ভ্যালু 6, কিভাবে, ল্যাপটপে একটা কিবোর্ডের একটা কি আছে দেখবে F6, ঠিক আছে, F6 মানে কি মিউট করি আমরা সিস্টেমটাকে, সেখান থেকে F6 মনে রাখবো। এস এর প্লেস ভ্যালু 19, এটাও একটা শর্টকাট মেথড আছে মনে করার, এটা আমি ক্লাসে শিখিয়ে দিয়েছি। পি এর হচ্ছে 16, এর 1, এক্স এর 24, ওকে। দেখো এবার নেক্সট আসছি, এদের মধ্যে এবার ডিফারেন্স নেব। ফার্স্ট যে লেটার গুলো আছে এদের মধ্যে ডিফারেন্স, দেখো এখানে ডিফারেন্স পাচ্ছি +2, ওকে। এবার দেখো 19 থেকে যাচ্ছি, ডিফারেন্স কি আছে এখানে, দেখো যেহেতু 19 আর এর 1, সেই কারণে আমরা এর 1 নেব না, তার বদলে আমরা এরটা 27 ধরবো। মানে কিভাবে নিচ্ছি, ধরো এক্স ওয়াই জেড, এক্স এর প্লেস ভ্যালু 24, ওয়াই এর প্লেস ভ্যালু 25, জেড এর প্লেস ভ্যালু 26, তারপর আমরা এখান থেকে এতে যদি ব্যাক করে যাই এখানে প্লেস ভ্যালু পেয়ে যাব 1, ঠিক আছে, প্লেস ভ্যালু পেয়ে যাব এখানে দেখো 1টা, তার মানে 26 এর পরে এটার আমি 1 না ধরে 27 ধরতে পারি,
আমাদের কিরকম প্রবলেম সেট করেছে সেটার উপর বেস করে। মানে এটার অরিজিনাল প্লেস ভ্যালু 1, দ্যাটস গুড, বাট যখন আমরা একটা সিরিজে যাব আমরা সুবিধে মতো এর প্লেস ভ্যালুটাকে চেঞ্জ করে 27 ধরে নেব। তাহলে 19 এর থেকে দেখো 27 এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, +8। ওকে, চলো এবার দেখো নেক্সট তাহলে দেখে নি কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো 9 থেকে 19 এখানে যে চেঞ্জেসটা হচ্ছে সেটা +10। তার মানে এখানে মিডিলে আমাদের এই সিরিজের সাথে ম্যাচ করাতে হবে মিডিলে কি সংখ্যা রাখতে পারি, কোন অ্যালফাবেট রাখতে পারি, যার জন্য আমি এখান থেকে একটা নেব, আবার এখান থেকে একটা, এই একটা সুন্দরভাবে একটা সিকোয়েন্স ফলো করবে। ঠিক আছে, সেটা দেখা যাক। তাহলে +10 দেখলাম টোটাল ডিফারেন্স। তাহলে এটাকে যদি ভাগ করে নি, দেখো এখানে +4 করি, তারপর +6 করি, তাহলে এখানে আমাদের একটা সিকোয়েন্স দেখো সুন্দরভাবে থেকে যাচ্ছে। এতে ডিফারেন্সটা কিভাবে থাকছে, +2 করে থাকছে। ওকে, দেখো তাহলে এটা +4 +6 নিতেই পারি। তাহলে 6 এর সাথে +4 করলে দেখো 6 এর সাথে, আচ্ছা সরি, এটা 6 এর সাথে নয়, 9 এর সাথে দেখতে হবে। 9 এর সাথে, এক সেকেন্ড, 9 এর সাথে +4 করব। ঠিক আছে, কারণ আমরা প্রথম লেটারটা নিয়ে করছি। 9 এর সাথে +4 করে 13। ওকে, 13। দেখো 13 এর সাথে +6 করে 19 পাচ্ছি। তাহলে একদম ঠিক আছে। 13 কার প্লেস ভ্যালু, এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। তাহলে দেখো এবার অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে এম আছে। তাহলে আমরা সেকেন্ড লেটারটা এখানে ক্যালকুলেশন করার দরকারই নেই। ঠিক আছে, জাস্ট যেহেতু এম পেয়েছি অপশন ডি অ্যান্সার করে দেবো। চলো এরপর এটা একটা ইনইকুয়ালিটির কোয়েশ্চেন। দেখো ইনইকুয়ালিটির কোয়েশ্চেন দিয়েছে, এখানে কি বলা আছে, ইউ লেস দ্যান পি, পি গ্রেটার দ্যান এস, এস গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি। এবার সিদ্ধান্ত এগুলো দেওয়া আছে, এগুলো সিদ্ধান্ত। ঠিক আছে, এবার এই সিদ্ধান্তগুলোর মধ্যে দেখতে হবে আমাদের যে কোন সিদ্ধান্তটা সঠিক বা সঠিক নয়। অপশন এতে আছে দেখো, কোনো সিদ্ধান্ত সঠিক নয়, শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক, শুধুমাত্র সিদ্ধান্ত 3 সঠিক, শুধুমাত্র 1 সঠিক। তাহলে দেখা যাক। দেখো ফার্স্ট অপশন আমাদের দিয়েছে এস লেস দ্যান ইকুয়াল টু ইউ। এস লেস দ্যান ইকুয়াল টু ইউ দিয়েছে, মানে দেখো এখানে যেহেতু এটা দেখো এখানে পি গ্রেটার দেন ইউ, এখানে পি গ্রেটার দেন এস আছে, তাহলে এখানে আমরা দেখছি দ্বিমুখী সম্পর্ক দিয়েছে, দ্বিমুখী রিলেশন, তাই না, দ্বিমুখী সম্পর্ক। তাহলে এস এর সাথে ইউ এর রিলেশন আমরা ডিটারমাইন করতে পারবো না। ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি, এই পার্টটা থেকে ইউ লেস দ্যান পি লেস দ্যান গ্রেটার দ্যান এস। তাহলে এখান থেকে আমরা কি করব, এস আর ইউ কে কোরিলেট করতে পারবো না, কোরিলেট করতে পারবো না। ওকে, তাহলে এদের মধ্যে আমরা কোনো সম্পর্কও বলতে পারবো না। তাহলে সিদ্ধান্ত 1টা ভুল না ঠিক আমরা কিছুই বলতে পারবো না। এটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। ঠিক আছে, সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে, সেটা আমরা বলতে পারবো না। এবার বলছে ভি ইকুয়াল টু পি। দেখো ভি ইকুয়াল টু পি সেটা আমি বলতে পারি না, কারণ এখানে আমার কাছে আছে এদের মধ্যে যে রিলেশন পি গ্রেটার দ্যান এস গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি। এবার বলেই দিয়েছে পি গ্রেটার দ্যান এস, তাহলে এখানে আমরা এখান থেকে বলতে পারি পি গ্রেটার দ্যান ভি, তাই তো, পি গ্রেটার দ্যান ভি। তাহলে এখানে ভি ইকুয়াল টু পি কোনোভাবে সম্ভব নয়, তাহলে এটাও আমরা বলতে পারবো না সঠিক কি সঠিক না। এস গ্রেটার দ্যান ভি দেওয়া আছে। ওকে, এস গ্রেটার দ্যান ভি। এবার এই সিদ্ধান্তটা সঠিক কিনা, দেখো এস গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি, এর অর্থ কি, এস ভি এর চেয়ে বেশিও হতে পারে, আবার এস ভি এর সমানও হতে পারে। ওকে, কি বলা আছে, এস গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি। তাহলে দেখো এখানে 3 নম্বর যে সিদ্ধান্তটা এখানে আমরা বলতে পারছি যে এস গ্রেটার দ্যান ভি হতে পারে, আবার এস ইকুয়াল টু ভিও হতে পারে। তাহলে শুধু এস গ্রেটার দ্যান ভি এটাও আমরা বলতে পারছি না সঠিক করে।
ঠিক আছে, তাহলে হয়ে যাবে কোনো সিদ্ধান্ত ঠিক নেই, অপশন এ। ওকে, চলো পরেরটা দেখো, চিত্রে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। তো চলো কিভাবে লুপ্ত সংখ্যাটা আসছে দেখি। এখান থেকে শুরু করি, 4 থেকে 6 আমরা কিভাবে যাব, +6, 10 থেকে 20 যাব +10, 20 থেকে 34 যাব +14, ওকে, 34 থেকে 52 যাব +18, ওকে। দেখো তাহলে এইভাবে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে এখানে +4 করে ডিফারেন্স এগুলোর মধ্যে। দেখো এই জায়গাটা, এখানে আমরা দেখছি +4 করে ডিফারেন্স, মানে প্রথমে ওদের ডিফারেন্স নিলাম, তারপর আবার ডিফারেন্স অফ দ্য ডিফারেন্স নিয়ে দেখছি ম্যাচ করছে কিনা, ঠিক আছে। দেখো তাহলে এরপর নেক্সট আসবে কি, এর সাথে আবার +4 ডিফারেন্স করে পাবো 22, ওকে। তাহলে 22 অ্যাড করব কার সাথে, 52 এর সাথে। দেখো 22 অ্যাড করলে এখানে আমরা 74 পাচ্ছি, ওকে। দেখো তাহলে 74 আনসার হচ্ছে। এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের প্রবলেম, ওকে। দেখো a প্লাস b ইকুয়াল টু a এবং b এর লসাগু, ঠিক আছে। a প্লাস b ইকুয়াল টু কি, a এবং b এর লসাগু। এরপর বলছে a ইন্টু b ইকুয়াল টু a এবং b এর গসাগু হলে 12 ইন্টু 16 প্লাস 24 ইন্টু 36 এর মান কত, ওকে। কি হবে দেখো, এখানে কি বলছে 12 ইন্টু 16 এর মান আমরা বার করব, প্লাস 24 ইন্টু 36। দেখো এবার 12 আর 16 মানে যে a ইন্টু b, আমরা এটাকে a b এইভাবে যদি ধরে নিই 12 ইন্টু 16 কে, তাহলে 12 আর 16 গসাগু। দেখো 12 আর 16 গসাগু কত হবে, 12 আর 16 গসাগু কত হবে 4, ঠিক আছে। এরপর দেওয়া আছে দেখো 24 ইন্টু 36, তাহলে 24 ইন্টু 36 এর গসাগু কত হবে, অবশ্যই 12। এবার আমরা কি পেলাম তাহলে 4 প্লাস 12। এবার a প্লাস b মানে কি দেওয়া আছে দেখো, a এবং b এর লসাগু, তাহলে 4 প্লাস 12 এর লসাগু আমরা কি পাবো, 12 পাবো। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। রাম একটি ফটো দেখিয়ে বলল, আমি এর বাবার ছেলে কিন্তু এ আমার ভাই নয়। দেখো তো এখানে আমরা ফার্স্ট ফটোটাকে কনসিডার করব, ফটো। এবার এদের আমি কোনো জেন্ডার জানি না কি হবে ফটোর, তো এরপর দেখি কি বলছে, আমি এর বাবার ছেলে কিন্তু এ আমার ভাই নয়, ঠিক আছে। দেখো ফটোকে দেখিয়ে বলছে ফটোর যে বাবা মানে ইনি একজন মেল, তাই আমি স্কোয়ার দিলাম। রাম কি এই বাবারই ছেলে, রামও একজন মেল, ঠিক আছে। কি বলছে, এই যে ফটোর যে বাবা আমি তার ছেলে, রাম বলছে, তাহলে রামেরও এই বাবা, কিন্তু এ আমার ভাই নয়। দেখো এ আমার ভাই নয়, ফটোতে যে আছে আমার ভাই যদি না হয় তাহলে বোন বা দিদি হবে, তাই না, ভাই না হলে। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। চলো পরেরটা দেখো, এখানে যেটা দেওয়া আছে সিরিজটা ভালো করে দেখো। আমরা প্রথমে এই সিরিজটা থেকে এই ফার্স্ট লেটার গুলো নিয়ে নিই। ফার্স্ট লেটার থেকে একটা ক্লু পেয়ে যাব, কি আছে, টি ভি এক্স জেড বি। এবার এদের মধ্যে প্লেস ভ্যালু, টি এর প্লেস ভ্যালু দেখো 20, ভি এর প্লেস ভ্যালু 22, এক্স এর প্লেস ভ্যালু 24, জেড এর প্লেস ভ্যালু কত হবে, জেড এর প্লেস ভ্যালু হচ্ছে 26, বি এর প্লেস ভ্যালু দেখো আমি যেভাবে বলেছিলাম, এ এর যদি 27 কনসিডার করি, বি এর কনসিডার করব কত, 28। তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ডিফারেন্সটা কত করে আছে দেখো, 2 করে আছে, +2, তাই না, দেখো +2। তাহলে এর পরেরটা কিভাবে পাবো, এগেন +2 মানে 30 করলে এখানে পেয়ে যাচ্ছি কত,
মানে আরো দুটো ঘর পেরিয়ে, তার মানে ডি পেয়ে যাচ্ছি। দেখো আমাদের এই দুটো অপশনে ডি আছে আছে এবার আমরা কি করব, তাহলে এর পরেরটা নিয়ে দেখে নি, ঠিক আছে, বা সংখ্যাটা নিয়েও দেখতে পারি। তো আমি এর পরেরটা নিয়েই দেখে নিচ্ছি, ঠিক আছে, পরের লেটারটা নিয়ে। দেখো পরের লেটারটা কি আছে, জি ই সি এ ওয়াই। ওকে, তাহলে জি এর জন্য প্লেস ভ্যালু কত পাবো, দেখো জি এর জন্য প্লেস ভ্যালু হয়ে যাবে 7, এর জন্য 5, ঠিক আছে, সি এর জন্য 3, এর জন্য 1, ওয়াই এর জন্য তাহলে এই দিক থেকে কনসিডার করলে আবার কত নেব, দেখো এর জন্য যদি এই দিক থেকে কনসিডার করি তাহলে হয়ে যাবে কত, -2, তাই না? তাহলে এদের মধ্যে দেখো ডিফারেন্স কত হচ্ছে, মানে ওয়াই এর প্লেস ভ্যালুটা আমরা এই দিক থেকে যদি কনসিডার করি, ওকে, দেখো তাহলে এখানে কি হবে, -2 যাচ্ছে, -2, ঠিক আছে। এরপরে আমরা পেয়েছি কি জেড, তারপর ওয়াই, তারপর এক্স। তাহলে এর দুটো ঘর পরে ওয়াই যখন, তাহলে ওয়াই এর দুটো ঘর পরে আবার কে থাকবে, ডাব্লিউ থাকবে। তাহলে এরপর কে আসবে, ডাব্লিউ আসবে। তাহলে কোন অপশনটা হয়ে যাবে, অপশন ডি। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি -2 এইভাবে লিখছি না, কারণ প্লেস ভ্যালু ওইভাবে -2 হওয়া সম্ভব নয়, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, চলো এরপর দেখো ভেন ডায়াগ্রাম থেকে একটা সুন্দর অঙ্ক আছে। কি বলা আছে, ভেন ডায়াগ্রামটি শনাক্ত করুন যা প্রদত্ত শ্রেণীগুলির মধ্যে সম্পর্ককে সর্বোত্তমভাবে উপস্থাপন করে। দেখো গাড়ি, কাঠ, ইঁদুর, এই তিনটের মধ্যে কারোর মধ্যেই কারোর কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো এর পরেরটা দেখো, ব্লাড রিলেশনের একটা প্রবলেম। এক মহিলাকে দেখিয়ে রাজেশ বলল তার ঠাকুরদার একমাত্র কন্যা হলো আমার স্ত্রী। ঠিক আছে, এক মহিলাকে দেখিয়ে কে বলছে, রাজেশ বলছে। তাহলে প্রথমে লিখে নিলাম মহিলা, মহিলাকে দেখিয়ে কে বলছে, দেখো রাজেশ বলছে তার ঠাকুরদা, মানে এনার ঠাকুরদা, মানে দুটো জেনারেশন আগে ঠাকুরদা। ঠাকুরদা অবশ্যই কে হবে, মেল হবেন, মেল। তার ঠাকুরদার একমাত্র কন্যা, এই যে ঠাকুরদা তার একমাত্র কন্যা, ঠিক আছে, কন্যা মানে ইনি ফিমেল, হলো আমার স্ত্রী, রাজেশ বলছে। তাহলে এখানে প্লাস, যেহেতু রাজেশের স্ত্রী, কাপেল উদ্দেশ্যে এখানে আমি রাজেশ লিখে দিলাম। ওকে, এবার দেখো এই যে মহিলাটা, এ কে, তাহলে এদের সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, সেকেন্ড জেনারেশন। এই যে মহিলা ঠাকুরদা বলছে তার কন্যা, মানে এই যে কন্যা, তার নিশ্চয়ই ভাই বা দাদা কেউ থাকবে, তার মেয়ে, তার মানে এ। তাহলে রাজেশ কি হবে, মহিলার অবশ্যই পিসে মশাই, পিসে মশাই। ওকে, দেখো তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে পিসে মশাই। চলো পরেরটা দেখে নিই। দেখো এটা একটা র্যাঙ্কিং এর প্রবলেম। কি বলছে, 100 জনের একটি শ্রেণীতে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 3:2। বিশ্বজিতের র্যাঙ্ক প্রথম থেকে 42। বিশ্বজিতের আগে 15 জন বালক থাকলে বিশ্বজিতের পরে কতজন বালিকা আছে। দেখো তাহলে বালকের সংখ্যা কত, 100 × 3/5 মানে 60। বালিকার সংখ্যা কত, 100 × 2/5 মানে 40। ঠিক আছে, দেখো এবার আসি নেক্সট। বলছে বিশ্বজিতের র্যাঙ্ক প্রথম থেকে 41। ঠিক আছে, টোটাল 100 জনের এটা একটা শ্রেণী। ওকে, বিশ্বজিতের র্যাঙ্ক প্রথম থেকে 42, তাহলে বিশ্বজিতের র্যাঙ্ক 42 আমি ধরে নিলাম এই জায়গাটা 42 এন্ড বিশ্বজিতের র্যাঙ্ক। তাহলে এর আগে কতজন আছে, 41 জন আছে, টোটাল 41 জন। এবার বিশ্বজিতের আগে বলছে 15 জন বালক, এদের মধ্যে 15 হচ্ছে বয়েজ। ঠিক আছে, তাহলে দেখো এদের মধ্যে গার্লস কতজন থাকবে,
গার্লস অবশ্যই কতজন থাকবে? 26, তাই না? 26 থাকবে। তাহলে এর পরে কতজন বালিকা আছে বিশ্বজিতের পরে? আমরা জানি টোটাল বালিকার সংখ্যা 40, তাহলে 40 মাইনাস 26 করবো। এই পোর্শনে কতজন বালিকা থাকবে? 26 গার্লস ছিল বিশ্বজিতের আগে, তাহলে এখানে পাচ্ছি 14 গার্লস। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। চলো এরপরে বিবৃতি আর পদক্ষেপ থেকে আছে কোশ্চেনটা দেখো কি বলছে। গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়া গ্রাম ও শহরবাসী উভয়ের জন্যই ক্ষতিকর। ঠিক আছে, গ্রাম থেকে শহরে চলে যাওয়া, তাহলে পদক্ষেপকে নিতে হবে, নিশ্চয়ই কাজের সূত্রেই চলে আসছে। গ্রামীণ পোস্টিং বাধ্যতামূলক করা আবশ্যক। শহরগুলিকে ছোট জায়গায় সংযুক্ত করার জন্য কিছু ট্রেন থাকা উচিত। দেখো এটা কিন্তু একটা সুন্দর পদক্ষেপ। যদি যোগাযোগ ভালো হয় তাহলে গ্রাম ছেড়ে শহরে আসবে না। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান প্রকল্প চালু করতে হবে, একদম এটাও সুন্দর পদক্ষেপ। তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। 2 and 3 হচ্ছে সত্য। ঠিক আছে, চলো এর পরের প্রবলেম দেখো। প্রদত্ত উত্তর চিত্রগুলির মধ্যে একটি প্রদত্ত সমস্যা চিত্রের সঠিক জলচিত্র নির্ণয় করো। দেখো এখানে আবার জলচিত্র বলছে, তাহলে এটার আমরা দেখতে পাচ্ছি, দেখো জলচিত্র মানে এই যে আপার পোর্শনটা লোয়ারে আসবে, আর এই যে পোর্শন গুলো এগুলো কোথায় থাকবে? ওপরে থাকবে। তাহলে অপশন বি অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। আমি জানি না তোমাদের কোশ্চেনটা এখানটা ভুল দেওয়া হয়ে গেছে কোনোভাবে, এখানে অ্যাকচুয়ালি বি আর ডি দুটোই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বি আর ডি দুটোই কারেক্ট অ্যান্সার হবে। চলো এর পরেরটা দেখো, এটা নাম্বার সিকোয়েন্সের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, কি বলছে দেখো, প্রদত্ত অনুক্রমের ভিত্তিতে নিম্নলিখিত গোষ্ঠীর অন্তর্গত নয় এমন শব্দটি চিহ্নিত করো। নিম্নলিখিত গোষ্ঠীর অন্তর্গত নয়, দেখো এখানে দেওয়া আছে কিউ আর 6, তো এটা কিউ আর 6টা আমি প্রথমে মার্ক করছি। ঠিক আছে, এরপর দেওয়া আছে ইউ বি, দেখো ইউ আর বি, এটা একটা গোষ্ঠী। নেক্সট দেওয়া আছে টিই, দেখো টিই, ওকে। এরপর দেওয়া আছে জেড আর ও, তাহলে জেড কোথায়? জেড আর ও, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জেড আর ও এর মাঝে দেখো তিনটে তোমার টার্ম আছে। ওকে, কিউ আর 6 এর মধ্যেও দেখো তিনটে টার্ম আছে। ঠিক আছে, টি আর ই এর মধ্যে দেখো দুটো আছে, ইউ আর বি এর মধ্যে তিনটে আছে, তার মানে টিই, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা বেমানান এখানে। চলো পরেরটা দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট উড কাম নেক্সট ইন দ্য গিভেন সিরিজ। দেখো কোনটা নেক্সট আসবে। এখানে আমরা দেখছি কি, এই যে সার্কেলটা আছে সেটা এখানে ওভারল্যাপ করেছে, সার্কেলটা এখানে ওভারল্যাপ করেছে। ঠিক আছে, আর স্কোয়ারটা এখানে উপরে আছে। এবারে দেখো এইটাতে কি আছে, এখানে ত্রিভুজটা আমরা দেখছি ওভারল্যাপ করেছে, এখানে সার্কেল আছে। তাহলে নেক্সট ছবিতে কি হবে? এগেন কি করবে? সার্কেলটা ওভারল্যাপ করবে আর ত্রিভুজটা এখানে থাকবে। তাহলে দেখো ফিগার বি, আর অ্যান্সারটা হয়ে যাবে কি? অপশন বি। অপশন বিতেই ফিগার বি দেওয়া আছে। ওকে, চলো দেখো এরপর নেক্সট হচ্ছে 3 এর বিপরীতে কোন সংখ্যাটি বসবে। দেখো 3 এর বিপরীতে কোন সংখ্যাটি বসবে। এখানে আমরা যদি ক্লকওয়াইজ ম্যানারে করি, ঠিক আছে, ক্লকওয়াইজ ম্যানারে করি, দেখো 1 থেকে 2 3, ঠিক আছে, ক্লকওয়াইজ ম্যানারে দেখছি, এটাও তাই 4 5 6, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। এবার দেখো এখানে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা দেখেছি, স্ট্যান্ডার্ড ডাইসে যেটা হয় অপোজিট যে নম্বরগুলি সেগুলো কি যোগফল কি হয়? 7 হয়। ঠিক আছে, অপোজিট
নম্বরগুলির যোগফল 7 হবে। ওকে, তাহলে 1 এর অপোজিট কি হওয়ার কথা 6, 2 এর অপোজিট হওয়ার কথা কি 5, 3 এর অপোজিট হওয়ার কথা কি 4, 3 এর অপোজিট হওয়ার কথা 4। দেখো তাহলে এখানে আমরা এই প্রসেসটাতে পাচ্ছি না, 3 এর বিপরীতে আমরা 4 পাচ্ছি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরেরটা দেখো, কোডিং এর একটা প্রবলেম। ঠিক আছে, দেখো ব্যাংকারের কোড বলছে NABREK। দেখো কিভাবে এটা পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি মাঝে যদি একটা হাফ করে দাও কোনাকুনি ভাবে পেয়ে যাচ্ছি। দেখো এটা সেম এইভাবে, এটা সেম এইভাবে। ওকে, তাহলে নেক্সট আমরা এটাও এইভাবে করব যেটা দেওয়া আছে স্ট্রিং, তাই তো। দেখো তাহলে এখানে এটা কি করব, মিডিলে একটা ভাগ করব, তাহলে এটা অ্যাসিটিস বসে যাবে টি। এবার এখানে আসছি আর, এখানে আসছি এস, এখানে আসছি এন, এখানে আই, এখানে যাচ্ছি আই, এখানে যাচ্ছি জি। তাহলে আরটিএস জিএনআই, আরটিএস জিএনআই, এটা হয়ে যাবে এখানে অ্যান্সার। এর পরের কোশ্চেনটা দেখো ভীষণ সোজা, ভিন্ন বছরটি খুঁজে বার করো। ভিন্ন বছর, দেখো এই যে প্রত্যেকটা এরা কিন্তু নন লিপিয়ার হবে, নন লিপিয়ার হবে। এটা লিপিয়ার, দেখো 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য। আর এই যে সেঞ্চুরি ইয়ার যেগুলো, এগুলো দেখো 400 দ্বারা বিভাজ্য নয়, এরা কিন্তু বি আর সি, এরা কেউই 400 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এগুলো লিপিয়ার হবে না। 1882, দেখো এটাও 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই শুধু 1992টা 4 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো এর পরের কোশ্চেনটা দেখো, 400 ইয়ার্স এর মধ্যে কতগুলি লিপিয়ার আছে। দেখো 1 থেকে 100 এই ইয়ারে কতগুলো লিপিয়ার আছে 24। কেন, কিভাবে বলছি, দেখো 100 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কেন, কারণ 4 বছর ছাড়া লিপিয়ার আছে, তাহলে আমরা এখানে 25 পাবো, তাহলে 25টা লিপিয়ার হওয়ার কথা। বাট এই যে 100-এ যখন চলে আসছি, এটা সেঞ্চুরি ইয়ার, এখানে কিন্তু এটা 400 দ্বারা বিভাজ্য নয়, তাই একটা কমে যাবে, 24টা হবে। সেম ভাবে 100 থেকে 200 24টা পাবো, 200 থেকে 300 24টা লিপিয়ার পাবো। এবার দেখো 300 থেকে যখন 400 চলে আসছি, 400 এটা 400 দ্বারা ডিভাইজিবল, তার মানে এটা কি হয়ে যাবে, লিপিয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে এটা 25 পাবো, 25। তাহলে দেখো টোটাল এটা যোগ করলে আমরা কত পাবো, 97 অ্যান্সার পাবো। ঠিক আছে, চলো এর পরেরটা দেখো, যে সময় একটি মিনিটের কাঁটা 48 ডিগ্রি যায় সেই সময়ে একটি ঘন্টার কাঁটা কত ডিগ্রি যাবে। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। যে সময়ে একটি মিনিটের কাঁটা 48 ডিগ্রি যায় সেই সময়ে একটি ঘন্টার কাঁটা কত ডিগ্রি যাবে। দেখো আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড, দেখো এগুলো ক্লাসে আমি ডিটেলসে পড়েছি। আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড, ঠিক আছে। এবারে দেখো মিনিট হ্যান্ডটা বলেছে মিনিটের কাঁটা 48 ডিগ্রি যায়, তাহলে দেখো 12 এর সাথে আমরা ইন্টু 4 করলে 48 পাচ্ছি, তাহলে 1 এর সাথে ইন্টু 4 করলে কত পাবো, 4 পাবো, 4 পাবো। তাহলে কত ডিগ্রি যাবে, যে সময় মিনিটের কাঁটা 48 ডিগ্রি যায় ঘন্টার কাঁটা যাবে 4, কারণ এদের ভেলোসিটির অনুপাত, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের ভেলোসিটির অনুপাত হচ্ছে 1:12। ঠিক আছে, এগুলো ডিটেলসে ক্লাসে করানো হয়েছে। চলো এর পরেরটা দেখে নি।
বলছে দুপুর 1 PM থেকে 3:42 PM পর্যন্ত মিনিটের কাঁটা কত কৌণিক দূরত্ব অতিক্রম করে? দেখো টাইমটা বলেছে 1 PM টু 3.42 PM। ওকে, এটা হচ্ছে কিন্তু টাইম। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত পাচ্ছি, 2 hour 42 মিনিট। ঠিক আছে, এখানে দেখো তাহলে চলে আসছে 2 into 60 plus 42, তাহলে পেয়ে যাব 162 মিনিট। ওকে, দেখো এবার আমরা জানি 1 মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি অতিক্রম করে। ঠিক আছে, কেন করে, কি ব্যাপার, এগুলো আমি সব ক্লাসে বলেছি। দেখো 6 ডিগ্রি অতিক্রম করে। ওকে, চলো তাহলে 162 মিনিটের জন্য কত ডিগ্রি অতিক্রম করবে, 6 into 162 মানে 972 ডিগ্রি। এই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো একটি শ্রেণীকক্ষে 5টি সারি আছে। ঠিক আছে, 5টি সারি মানে এরকম 5টি রো আছে এবং 5 শিশু A B C D E নিম্নলিখিত 5টি পৃথক সারিতে একে অন্যের পেছনে বসে আছে। এবার বলছে A C এর পেছনে বসে আছে। ঠিক আছে, দেখো A C এর পেছনে বসে আছে কিন্তু B এর সামনে আছে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আমি ধরে নিলাম এটা ফ্রন্ট সাইড। ঠিক আছে, এবার A C এর পেছনে বসে আছে। ঠিক আছে, তাহলে C যদি এখানে ধরি তার পেছনে A, কিন্তু B এর সামনে আছে, তাহলে A এর পেছনে কে থাকবে, B থাকবে। C E এর পেছনে বসে আছে, তাহলে C এর আগে A থাকবে, তবে D E এর সামনে, তাহলে D ফ্রন্টে। এবার কি, তারা প্রথম সারির থেকে শেষ অবধি যে ক্রমে আছে কি হবে, D E C A B, তাহলে অপশন A হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে প্রদত্ত চিত্রের মতো একটি কাগজ ভাঁজ এবং কাটা হয়। ঠিক আছে, উন্মোচনের পর গঠিত চিত্রের সাথে নিচের কোন চিত্রটি সবচেয়ে কাছাকাছি সাদৃশ্যপূর্ণ তা নির্বাচন করো। দেখো এখানে আছে এই চিত্রটা, এখানে দেখো ফোল্ড করা হচ্ছে, যে ফোল্ডিং এর দুটো সাইন দেওয়া আছে, ফোল্ড করা হলো, তারপর আবার এটাকে কি করা হলো, এইভাবে ফোল্ড করা হলো, যে এই সাইনটার দ্বারা বোঝাচ্ছে ফোল্ড করছে, দিয়ে তারপর কাটা হয়েছে, কাটার পরে এইরকম হয়েছে। এবার আমি যদি এটাকে আবার আনফোল্ডিং করি তাহলে কিভাবে এটা ওপেন হবে, দেখো এরপর আমি আনফোল্ডিং করছি, তাহলে আমার পেপারটা ছিল কাটার আগে এরকম, কাটার পরে এরকম হলো। ঠিক আছে, কাটার পরে দেখো এরকম হলো, কাটা হয়েছিল, এই অর্ধবৃত্তাকার শেপ থাকবে, আর মাঝে কি থাকবে, মাঝেও একটা গোল্লা থাকবে, তাই না? তো এইরকম ভাবে থাকবে। আবার যখন এই যে ফোল্ড গুলো খোলা হবে, এই ফোল্ড গুলো যখন আবার খোলা হবে তখন আমরা কিরকম পাবো, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম, আমি যখন একটা পেপারকে ভাঁজ করেছি, গোল একটা পেপারকে, সেটা দেখতে অ্যাকচুয়ালি এরকম আছে, তাই না, এইরকম। দেখো আর একটু ভালোভাবে আঁকি, বুঝতে পারবে তাহলে। দেখো এই যে এই পার্টটাকে ধরো, ভাঁজ করার পর আমি কিরকম পেয়েছি, ছবিটা এইরকম পেয়েছি, এই। ঠিক আছে, মানে এই যে এই পোর্শন গুলো, এগুলো ডটেড লাইনটা দেখো কি হলো, ভাঁজ করে দেওয়া হয়েছে, ডটেড লাইন, তারপরে কাটা হয়েছে, মিডিলে কাটা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছি এই যে এই জায়গাটা, এই জায়গাটা। ঠিক আছে, মিডিলে কাটা হয়েছে, তাহলে এখানে কাটা হয়েছিল, তাহলে এটা যখন আমরা আনফোল্ডিং করছি তখন কিরকম দেখতে হবে, দেখো ওপরে কাটা হয়েছে ভাঁজ করার পরে, মানে এই জায়গাগুলো, এই যে কাটা পোর্শন আমি আগে দেখিয়ে দিয়েছি, তাহলে কিরকম হবে, দেখো এইরকম গোল সার্কেলার থাকছে না, এখানে কাটা, এখানে একটা কাটা পাচ্ছি, এখানে একটা কাটা, আর এই যে গোলটার জন্য 3টে গোল করে কাটা হবে এরকম। এটা কোন ছবিতে আছে, দেখো
এটা কোন ছবিতে আছে? অপশন ডি, অপশন ডিতে আছে। ঠিক আছে, বোঝা গেছে। চলো এরপরে বিবৃতি আর সিদ্ধান্ত থেকে একটা কোশ্চেন দেখো, বলছে সব চেয়ার ব্যয়বহুল। কি বলছে? সব চেয়ার ব্যয়বহুল। দেখো এটা যদি চেয়ার হয় তাহলে আমরা ডায়াগ্রাম ড্র করলে এর বাইরেরটা কি হবে? ব্যয়বহুল হবে। সব ব্যয়বহুল অনন্য, তাহলে আবার এইটাকে পুরোটা কি থাকবে? সার্কেল করে থাকবে অনন্য। ওকে, তাহলে সিদ্ধান্ত কি? সমস্ত চেয়ার অনন্য। হ্যাঁ একদম, কারণ ভেতরে ছোট সার্কেলে আছে। সমস্ত অনন্য ব্যয়বহুল। দেখো সমস্ত অনন্য ব্যয়বহুল, এটা আমরা বলতে পারি না, কারণ এই পোর্শনটা তো ব্যয়বহুল নয়। ঠিক আছে, এই পোর্শনটা ব্যয়বহুল নয়, তাহলে এটা ক্রস। তাহলে